প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মনিরুল হক 1968 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে মাইক্রোবায়োলজিতে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভির সকল দর্শকদের। অ্যান্টিবায়োটিক এটি কি আসলে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা? অ্যান্টিবায়োটিক ডেফিনিশন বলি, অ্যান্টিবায়োটিকের ব্যবহার হলো ব্যাকটেরিয়ার এগেনস্টে। নট অনলি দ্যাট, এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে এভিডেন্স বেসড হতে হবে যে এখানে আসলেই কি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কি নাই। ইন দ্যাট কেস আমরা আসলে ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। বাট তাছাড়া ধরেন সর্দি, কমন কোল্ড, একটা পেশেন্ট আসলো, তার গলা ব্যথা বা তার ঠান্ডা লেগেছে, আসলে হয়তো এটা ভাইরাল, বাট উই আর গিভিং অ্যান্টিবায়োটিক। আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক। লাইক দ্যাট, একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তার হয়তো মুখে গহ্বরে দেখা যাচ্ছে, সেখানেও আমরা অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার করছি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক। তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশে, যারা কোয়াক বলি আমরা বা যেটাই বলি পল্লী চিকিৎসক, হোয়াট এভার ইট ইজ, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, দে আর নট রেজিস্টার্ড ডক্টর, তারাও যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। আর একটা ব্যাপার হলো, আমরা ফার্মেসিতে গেলেই উইদাউট প্রেসক্রিপশন উই আর গেটিং অ্যান্টিবায়োটিক। সো সবগুলি মিলে আমার মনে হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রপারলি আমাদের দেশে হচ্ছে না। আমরা অনেক সময় দেখি যে হঠাৎ করে নাক দিয়ে পানি পড়া, সেক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা রয়েছে কিনা? আমি মনে করি না নাক দিয়ে পানি পড়লেই অ্যান্টিবায়োটিক দিতে হবে, কারণ নাক দিয়ে পানি পড়া আমরা দেখেছি 80% কজ হয় ভাইরাল অথবা অ্যালার্জিক। সো অ্যালার্জির ক্ষেত্রে আমরা যদি অ্যান্টিবায়োটিক দিই, সেটা আমার মনে হচ্ছে না এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রপার কোনো রোল হবে। রুগীর সাথে কথা বলে, রুগীর হিস্ট্রি নিয়ে আমরা তখন সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের কথা চিনতে পারি যে ইজ ইট এ রেসপিরেটরি ইনফেকশন অর নট, সেটা কি ব্যাকটেরিয়া হয়েছে কি হয়নি। আমাদের কিছু ল্যাবরেটরি পরীক্ষা আছে, সেটা থেকে আমরা বলতে পারি যে এটা কি ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা না। গলা ভেঙে যাওয়া কিংবা গলা ব্যথা হওয়া, এই জাতীয় ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কতটুকু? আমাদের দেশে আমরা দেখেছি, আমাদের স্টাডিতে দেখেছি, মোর দেন 70% উপরেই, মোর দেন 70% দে আর ভাইরাল ইন অরিজিন। সো আপনি ভাইরাসের এগেন্স্টে যতই আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল উইপেন দিয়ে গুলি করেন, আই থিঙ্ক ইট উইল নট বি ইফেক্টিভ। আরও কিছু রোগ রয়েছে যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি কতটুকু থাকে? রেজিস্ট্যান্সের ঝুঁকি সবচেয়ে বড় হলো, প্রথমত ইনফেকশন ভালো হবে না। ইনফেকশনটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট আমরা বলি। একটি ব্যাকটেরিয়া না, অনেকগুলি ব্যাকটেরিয়ার কারণে অনেকগুলি অ্যান্টিবায়োটিক কাজ করবে না। একবার ইকোলাই দিয়ে ইনফেকশন হলো, আপনি যে অ্যান্টিবায়োটিকগুলি কাজ করলো, ভবিষ্যতে দেখা যাবে ওই ইকোলাই দিয়ে হলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকের মাল্টিপল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এবং আমরা এমনও দেখেছি সেখানে পেন ড্রাগ রেজিস্ট্যান্ট, মানে অল অ্যান্টিবায়োটিক আর রেজিস্ট্যান্ট। স্টুডেন্টরা জিজ্ঞেস করে, স্যার তাহলে এই রোগীর কী ভবিষ্যৎ হবে? দিস ইজ অনলি ডেথ। আমাদের দেশে এটা একটা বিরাট ইস্যু, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, বহু রোগ প্রতিরোধী বা পেন ড্রাগ, বা যেটা হলো সমস্ত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখি যে কোনো ওষুধ দেওয়া হচ্ছে 3 দিনের জন্য, কোনো ওষুধ দেওয়া হচ্ছে 5 দিনের জন্য, 10 দিনের জন্য কিংবা 14 দিনের জন্য। রোগীদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করে যে এই যে ওষুধের ডোজ বিভিন্ন সময়ের জন্য হচ্ছে, বিভিন্ন মেয়াদি হচ্ছে, সেটি কেন হচ্ছে? সবার আগে আমাকে রোগ নির্ণয় করতে হবে যে সেই রোগটি আসলেই কোনো ব্যাকটেরিয়াতে হয়েছে কিনা। আমরা যতই ভাইরাল অথবা প্যারাসাইটিক ইনফেকশন অথবা ফাঙ্গাল ইনফেকশনে আমি যতই অ্যান্টিব্যাকটেরিয়াল দিই, কোনো লাভ হবে না। So 5 days হোক, 7 days হোক, it will not act as well. But if it is evidence based, আমরা যদি কালচার করে আমরা যদি রোগ নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের লং ডিউরেশনে খেতে হয়, সেগুলো আমাদের লং ডিউরেশনই খেতে হবে। বাট কোনো ক্রমেই 7 দিনের কমে নয়। আমরা যেটা করি, আমাদের যেটা হয়, আমরা একটা অ্যান্টিবায়োটিক খেলাম 2 দিন বা 3 দিনে দেখলাম পেশেন্ট আই এম ফিলিং গুড, আমরা সেটাকে বন্ধ করে দিই, সেটাই সবচেয়ে খারাপ।
আরেকটি বিষয় আমরা রোগীদের অনেক ক্ষেত্রে বলতে শুনি কিংবা চিকিৎসকের কাছে এসে তারা জানতে চান, সেটি হচ্ছে আমরা কোনো ওষুধ, কোনো অ্যান্টিবায়োটিক দিনে হয়তো 4 বেলা দেওয়া হয়ে থাকে, কোনো ওষুধ 3 বেলা, কোনো ওষুধ 2 বেলা, আবার কোনো ওষুধ 1 বেলাও দেওয়া হয়ে থাকে। এই যে টাইমিংটার বিষয়টি রয়েছে, অনেক সময় দেখি আমরা যে রোগী যারা রয়েছেন তারা সঠিক সময় ওষুধ খেতে ভুলে যান। সেক্ষেত্রে সময়ের এক ধরনের তারতম্য হয়ে থাকে, হয়তো 2 ঘন্টা পরে তিনি গ্রহণ করলেন বা 3 ঘন্টা পরে গ্রহণ করলেন। সেটিতে আসলে ওষুধের কার্যকারিতার কোনো তারতম্য হয় কিনা? অবশ্যই তারতম্য হতে পারে, কারণ আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করছি বা ব্যবহার করছি সেগুলির একটা রক্তে মেশার পরে তার একটা কনসেন্ট্রেশন বা একটা ইফেক্টিভ কনসেন্ট্রেশন থাকে। একটা হয়তো 4 ঘন্টা যে ড্রাগগুলি বলা হচ্ছে যে 6 ঘন্টা পর খাবেন, 8 ঘন্টা পর খাবেন বা 24 ঘন্টায় খাবেন বা 12 ঘন্টায় খাবেন, প্রত্যেকটা ড্রাগেরই একটা আমরা বলি বায়ো অ্যাভেলেবিলিটি, মানে এই ড্রাগের একটা হাইয়েস্ট মাত্রায় কনসেন্ট্রেশন রক্তের মধ্যে পাওয়া যায়। তারপরে আস্তে আস্তে সেই মাত্রাটা কমতে থাকে। সো আমাকে অ্যান্টিবায়োটিক যদি যেভাবে প্রিপারেশন দেওয়া আছে বা যেভাবে প্রেসক্রিপশন ইনস্ট্রাকশন থাকে সেভাবেই খেতে হবে, তা না হলে অ্যান্টিবায়োটিকগুলি কাজ করবে। তবে হ্যাঁ, কেউ যদি ভুলে যান সেক্ষেত্রে একটু ডাবল বা ওইভাবে তাকে অ্যান্টিবায়োটিকগুলি ওই মাত্রাটা বাড়িয়ে খেতে হবে, না হলে এই বায়োবিলিটিটা কমে যাবে, তখন আর কাজ করবে না। যারা ওষুধ সেবন করছেন এবং যাদের আসলে সার্জারি হয়েছে পরবর্তী সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে, যারা ওষুধ সেবন করছেন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়েছে, এই যে কালচারের বিষয়টি রয়েছে, যখন কালচার আসলো তখন দেখা গেল যে সেই অ্যান্টিবায়োটিকটি রেজিস্ট্যান্স, তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি? তাহলে কি এই যে কয়দিন ওষুধটি চলছিল সেটি কি আসলে যৌক্তিক ছিল কিনা, এই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। আরেকটি বিষয় জানবো যে সার্জারি যখন করা হয়েছে পরবর্তীতে আমরা জানি যে একটি অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়া হয়ে থাকে, সেটিও আসলে কালচারে যদি রেজিস্ট্যান্ট চলে আসে, এই দুই ক্ষেত্রে আসলে করণীয় কি হয়ে থাকে বর্তমান বাংলাদেশি প্রেক্ষাপটে? কারণ এই বিষয়গুলো আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই বিষয়গুলো আসলে মিডিয়াতে প্রচুর তুলে ধরা হয়ে থাকে। কি করণীয় এই দু ক্ষেত্রে? আমরা দেখবো এই সার্জারিটা কি ধরনের সার্জারি, ইজ ইট এ মেজর সার্জারি অর মাইনর, ইজ ইট এ ক্লিন উন্ড অর ডার্টি উন্ড। আমি দেখেছি উন্নত দেশে সাধারণত অপারেশনের আগে তারা কোনো অ্যান্টিবায়োটিক দেয় না, এবং অপারেশনের পরে যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, ইরেসপেক্টিভ অফ এনি অপারেশন, এনি সার্জিক্যাল অপারেশন, আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করছি। আমি মনে করি এটা মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক। সো অ্যান্টিবায়োটিক যদি দিতেই হয়, অবশ্যই যেটা বললাম, কালচার করে আমার যদি অপারেশনের পরে কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনের পর আমরা কালচার করে দেখব যে জীবাণু আছে কি নাই। যদি জীবাণু থাকে, সেই জীবাণুটি কোন ড্রাগের প্রতি সংবেদনশীল বা কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল, সেভাবে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব, এটাই নিয়ম। অনেক ক্ষেত্রে কালচার সেন্সিটিভিটি টেস্ট না করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে, সেটি অনেক সময় আসলে চিকিৎসকদের পক্ষ থেকেও সে বিষয়টি আসলে যৌক্তিক কিনা, কিংবা কোন কোন ক্ষেত্রে সে বিষয়গুলো যৌক্তিকতার দাবি রাখে। বিফোর অপারেশনটা যদি জটিলতর না হয়, কন্টামিনেটেড উন বা এই টাইপের ইনফেকশন হওয়ার চান্স না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের তেমন কোনো রোল নেই। তবে এখানে একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা যে স্টেরিলাইজেশন প্রসিডিউরে আমরা কাজ করি, স্টেরিলাইজেশন প্রসিডিউর ঠিক না থাকে, আমাদের উইপেন যেগুলি আমরা বা আমাদের যে ইকুইপমেন্ট আমরা ইউজ করছি, সেখানে যদি কন্টামিনেশনের চান্স থাকে, সংক্রমণের চান্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তো সবার আগে আমাদের সবচেয়ে বেশি আমি মনে করি হসপিটাল ইনফেকশন কন্ট্রোল করা, এবং পাশাপাশি স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত যে আমরা আমাদের যে পদ্ধতি আছে সেগুলি প্রপার ইউটিলাইজেশন করা, তা যদি হয় আমার মনে হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। কালচার সেন্সিটিভিটি টেস্ট করার আগেই অ্যান্টিবায়োটিক শুরু করার প্রয়োজন হয় কিনা? নাওএডেজ আমরা যেটা দেখছি এভিডেন্স বেসড মেডিসিন বা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। সো ওইরকম যদি আমরা কিছু না পাই, কালচার যদি একটু আগে বললাম, ইফ ইট ইজ স্টেরাইল অ্যান্ড ইট ইজ ভেরি প্লেন উন্ড হয়, ডার্টি বা সেরকম কন্টামিনেট না হয়, আমার মনে হয় না সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল আছে। এই যে আমরা দেখছি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই হচ্ছে, সেক্ষেত্রে আসলে মানুষজন বা রোগীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা? অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছে। একটু আগে আপনাকে বললাম যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বা একটা অর্গানিজমে অনেকগুলি অ্যান্টিবায়োটিক, আমাদের যেগুলি অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক সবগুলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সো এটা ব্যাপারটা এরকম যে একটা বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। কিছুদিন আগে আমরা একটা কোভিডের মতো একটা প্যান্ডেমিক আমরা ক্রস করে আসছি। সামনের দিনগুলিতে হয়তো 10 বছর না, আমার মনে হয় আরও আগেই আমাদের দেখা যাবে আমরা যারা এই পপুলেশনস, আমাদের পপুলেশন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বিরাট প্যান্ডেমিকের কবলে পড়বে। সুতরাং তখন আর আপনি কোনো অ্যান্টিবায়োটিক পাবেন না। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই রিসেন্ট 10 ইয়ার্সে তেমন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য দিতে পারবো। অনেক সময় রোগীরা বলে থাকেন যে কম ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া গেলেও চিকিৎসকদের পক্ষ থেকে অনেক সময় বেশি ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেটিও কি আসলে রোগীর জন্য ক্ষতিকর নাকি রোগীর জন্য ভালো দিক বয়ে নিয়ে আসে? ডোজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
আপনাকে কি ডোজে অ্যান্টিবায়োটিক দিই, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা সাফিসিয়েন্ট ডোজ আছে, নিশ্চয়ই। যেই ডোজে না দিলে আপনার বডিতে সেই কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াকে মারতে পারবে সেটাকে আমরা ব্যাকটেরিয়াসিডাল, ব্যাকটেরিয়াকে মারার জন্য যে ডোজ দরকার সেই ডোজই আপনাকে দিতে হবে। কম দিলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তুলবে সেই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। অবশ্যই সেই ডোজ অনুযায়ী, সেই সময় অনুযায়ী, ডিউরেশন অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে। যারা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করছে না তাদের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা অ্যান্টিবায়োটিক দিতে ডোজ পারে? কমপ্লিট না করলে সবচেয়ে যে বড় ক্ষতি, ওই ব্যক্তিত্ব ক্ষতি হচ্ছেই, কিন্তু অন্যান্য রোগীদের জন্য উনি একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ উনি যেহেতু অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করলেন না, এই ব্যাকটেরিয়া ওনার কাছ থেকে যখন অন্যান্য পরিবার হোক, সমাজ হোক, অন্যান্য জায়গায় যখন এটা ছড়াবে, তখন তার কিন্তু সে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হিসেবেই অন্যান্য রোগীর ক্ষেত্রে ইনফেকশন তৈরি করবে। সুতরাং আপনার নিজের জন্যই না, আপনি অন্যের জন্য হুমকি স্বরূপ থাকছেন যদি আপনি অ্যান্টিবায়োটিক কমপ্লিট না করেন। এই যে অ্যান্টিবায়োটিকের এই যত্রতত্ত্ব ব্যবহার হচ্ছে, সেটির জন্য আসলে কি করণীয়? অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুধু আমাদের মানব ক্ষেত্রেই হচ্ছে না, আমরা তো এখন অনেক পশু পাখি বা আমরা বলছি যে আমাদের গবাদি পশুর ফার্ম বা গবাদি পশু যেখানে আমরা লালন পালন করছি, তারপর আমাদের এই যে পোলট্রি ফার্ম, তারপরে আমরা বলছি ফিশ, যে আমরা ফিড ইউজ করছি, মাছ চাষ করছি, এই জাতীয় জিনিসগুলিতে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এই ব্যবহারের কারণে সেই ব্যাকটেরিয়াগুলি আরও প্রতিরোধ, বিকজ আমরা যে পোলট্রি ফিডে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, আমরা গবাদি পশুর খামারে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, আমরা যে মুরগি ফার্মে যে অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করি, সেগুলির কোয়ালিটি খুবই নিম্নমানের। এই নিম্নমানের কারণে ব্যাকটেরিয়াগুলি অনেক প্রতিরোধী হয়ে যাচ্ছে। সেই চেনের কারণে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি আমাদের বডিতে প্রবেশ করছে। শুধু তাই না, আমরা যখন হসপিটালে ভর্তি হই, হসপিটালে অন্যান্য রোগী যারা আছে, অন্যান্য রোগী তাদের মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে, সেটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করছে, যেটাকে আমরা বলছি ক্রস ইনফেকশন। সো এইগুলি সব কিছু মিলেই এই পরিবেশটা বা পরিস্থিতিটা আর ভয়াবহ আকার ধারণ করছে। আমরা অনেক সময় রোগীদের বলতে শুনি যে অনেককে একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে, আবার অনেকের ক্ষেত্রে আসলে 2টি অ্যান্টিবায়োটিক কিংবা 3টি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। কেন হচ্ছে এই তারতম্য? অবশ্যই এখানে কারণ আছে। যখন একটি গ্রাম, আমরা জানি কিছু ব্যাকটেরিয়াকে আমরা এইভাবে শ্রেণীবিন্যাস করেছি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলি। কিছু কিছু ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ, তাদের জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, আবার কিছু কিছু গ্রাম নেগেটিভ যারা, তাদের ক্ষেত্রে এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার। সো একটি রোগীর মধ্যে যদি 2 ধরন বা 2টি 3টি ইনফেকশন থাকে, 3 ধরনের ইনফেকশন, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অথবা আবার কিছু ব্যাকটেরিয়া আছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, কিছু আছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, এইসব ব্যাকটেরিয়ার মাল্টিপল ইনফেকশনের কারণে আমাদের মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে। অ্যান্টিবায়োটিকের এই ব্যবহার নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস। এই ফুসফুস যদি সুস্থ না থাকে, তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই। সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন, তাদেরকেও অবশ্যই বলবো যে লাংয়ের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায়, সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি। কি খাবো এই লাংয়ের সুস্থতার জন্য, এই নিয়েই তো চিন্তা। লাংয়ের সুস্থতার জন্য আপনাকে খাদ্য তালিকায় অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না। আমাদের চারপাশে যে পাওয়া যায়, যেমন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই, সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী। ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি অরেঞ্জ খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো। আর লাং প্রসারিত করার জন্য লাংয়ের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় একটু নাটস রাখতে পারেন। এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়া সিড। অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন, তারা চিয়া সিডের গুরুত্বটা জানেন, কিন্তু চিয়া সিডে কিন্তু যথেষ্ট ওমেগা 3 আছে, যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে। সো প্রতিদিন নয়, অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক। স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন। যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি সেটিও আমাদের জন্য হেলদি, তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য, এমনকি লাং যেটা বলছিলাম সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে। সো বিকেলে যারা কি খাবো না এরকম চিন্তা করছেন তারা কিন্তু স্পিনাচ স্যুপ খেতে পারেন। যাদের অনেক বেশি কোলেস্ট্রলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে। অবশ্যই সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না। অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে সে সময় একটু ওয়ার্ম ওয়াটার, একটু লেক ওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে। এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, অ্যালার্জেটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে। ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে, ডাস্টের ভিতরে বেশি না যাওয়া, মাস্ক ব্যবহার করা, এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে, এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অ্যান্টিবায়োটিক শুরু করার পর 5 দিন বা 7 দিনের কোর্স কমপ্লিট করার পর অনেকেরই আসলে সেই যে রোগের জন্য খেয়েছেন সেটিতে আসলে কার্যকর হচ্ছেন না, পরবর্তীতে অনেক ক্ষেত্রে তারা নতুন অ্যান্টিবায়োটিক শুরু করে থাকেন। সে বিষয়টি আসলে যৌক্তিক কিনা? অ্যান্টিবায়োটিক ব্যবহার আগেই আপনাকে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে যে তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কি নাই। অ্যান্টিবায়োটিক তখনই আমরা ব্যবহার করব যখন এভিডেন্স বেসড, আমি একটা কালচার করলাম বা আমি একটা পরীক্ষা করে দেখতে পেলাম তার একটা জীবাণু বা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। সেই ব্যাকটেরিয়া আমরা একটা কালচার সেন্সিটিভিটি বলি, আমরা কোনটাতে সে সংবেদনশীল কোনটাতে সে প্রতিরোধী, সেটা দেখে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। এখন এম্পেরিক্যাল ইউজ বলে আমরা একটা জিনিস বলি, যে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা জাস্ট অন্ধকারে ঢিল মারার মতো ব্যাপারটা আমরা দিয়ে দেখলাম যে, বা ঝড়ে বক পড়ার মতো ব্যাপারটা, আমরা অ্যান্টিবায়োটিক দিলাম কিন্তু হয়তো রুগী ভালো হলো, আবার অনেক সময় ভালো হলো না। রুগী কিন্তু এমনিই ভালো হয়ে যায়, কারণ তার যে ইমিউন স্ট্যাটাস আছে, তার যে প্রতিরোধী ব্যবস্থা আছে, আল্লাহ পাক আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, এতে কিন্তু আমরা ভালো হয়ে যাই। অ্যান্টিবায়োটিকের সেরকম কোনো কারিশমা এখানে নাই। হ্যাঁ, আবার অনেক সময় রুগী খারাপ হয় হয়তো তার অন্য কোনো ইনফেকশনের কারণে, লাইক একটা যদি ভাইরাল ইনফেকশন হয় বা অন্য কোনো একটা ইনফেকশন তার হতে পারে ম্যালেরিয়া, লাইক এরকম যদি কোনো ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া এই ধরনের ভাইরাল ইনফেকশনে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো রোলই নেই, বা ফাঙ্গাল ইনফেকশন, সেই ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়া এগেনস্টেই শুধু আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আপনি আশানুরূপ কোনো ফল পাবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। এবং দর্শকদের, যারা এনটিভির দর্শক, সবার সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের জরায়ু বা ইউটেরাসের যে ইনার লেয়ারটা আছে, এটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটা কখনো কখনো তার নিজস্ব জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তার স্থানান্তর হয়। মানে আমরা মেডিকেলের ভাষায় বলি যে এন্ডোমেট্রিয়াম আদার দেন একটোপিক এন্ডোমেট্রিয়াম আর কি, এন্ডোমেট্রিয়াল টিস্যু আদার দেন দ্য ইউটেরাইন ক্যাভিটি। এর মানে আপনার ইউটেরাইন ক্যাভিটির যে নর্মাল এন্ডোমেট্রিয়ামটা থাকে ওটা যদি কখনো একটুখানি বিচ্যুত হয়ে বাইরে চলে যায়, পেলভিক ক্যাভিটিতে চলে যায়, ওভারিতে চলে যায়, বা আপনার ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, তখন এটা নাম হয়ে যায় এটা এন্ডোমেট্রিওসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।